সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কৌশল। আজকে আমি বাংলা বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশে যে কোনো চাকরির পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষাগুলিতে ভালো করতে হলে আমাদের মিনিমাম 6 মাস সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পড়াশোনা করা লাগতে পারে। কারো কারো ক্ষেত্রে কম সময় লাগতে পারে, সেটি তার মেধাশক্তির উপর নির্ভর করে। তো বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষাগুলোতে যেসব বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়গুলি হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, ম্যাথ, মানসিক দক্ষতা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো বন্ধুরা, আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সবার আগে এই বিষয়গুলো থেকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ বাজারে যে কোনো গাইড বই থেকে আপনাকে সবার আগে এই বিষয়গুলির টপিকস ধরে ধরে শেষ করতে হবে। দেন প্র্যাকটিসের জন্য জব সলিউশন পড়তে হবে এবং সর্বশেষ আপনাকে যাচাই করার জন্য মডেল টেস্ট দিতে হবে। নিজে বাসায় দেওয়া যায় অথবা আপনি চাইলে কোচিং সেন্টারও দিতে পারেন। তো আমরা অধিকাংশ শিক্ষার্থীরা, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী ভাই বোনেরা যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে তারা দেখে যখন যে চাকরির পরীক্ষাটি সামনে আসে সেই পরীক্ষা রিলেটেড একটি গাইড বই নিয়ে বাসায় এসে পড়াশোনা শুরু করে। বন্ধুরা, এটি একটি মারাত্মক একটি ভুল। এই ধরনের ভুল করলে আপনারা কখনোই কোনো চাকরির পরীক্ষাতেই টিকতে পারবেন না। যেমন দেখা যাচ্ছে যে এখন প্রাইমারি পরীক্ষা হবে সামনে, হয়তো বা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি, যে কোনো মাসে হতে পারে। সেই ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী ভাই বোনরা করছেন যে এই কাজটি করছেন যে বাজার থেকে তারা ডাইজেস্ট, প্রাইমারি নিয়োগ পরীক্ষার ডাইজেস্ট অথবা প্রাইমারি নিয়োগ পরীক্ষার সহায়িকা অথবা প্রাইমারি নিয়োগ পরীক্ষা গাইড অথবা প্রাইমারি নিয়োগ পরীক্ষার অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের বই যে যেটা পাচ্ছে সেটাই কিনে এনে এসে বাসায় পড়াশোনা করছেন। বন্ধুরা, এটি কখনোই করতে যাবেন না। এটি আপনাদের হিতের বিপরীত হতে পারে। আমি সবসময় একটি কথা বলি, বা আমার অভিজ্ঞতা থেকে, আমার স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটি বলতে চাই যে আপনারা যে কোনো গাইড পড়তে পারেন, কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ 6টি বিষয় বা 5টি বিষয় যে বিষয়গুলোতে প্রশ্ন করা হয়ে থাকে এই বিষয়গুলির রিলেটেড আপনারা গাইড বই সবার আগে শেষ করুন। দেন আপনি আদার্স যে কোনো গাইড পড়তে পারেন। হ্যাঁ, ডাইজেস্ট বা সহায়িকা বা অ্যানালাইসিস বই আপনি পড়বেন না, পড়তে হবে এমন না। হ্যাঁ, এগুলো পড়া যাবে, বাট কারা পড়বে? যে সকল স্টুডেন্টদের অলরেডি প্রিপারেশান শেষ, অর্থাৎ 6টি গাইড তারা শেষ করেছে, শেষ করার জন্য অতিরিক্ত পড়াশোনা বা নিজেকে আরও একটু সমৃদ্ধ করার জন্য তারা এই গাইডগুলো ফলো করতে পারেন বা পড়তে পারেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না। আশা করি আমি যে কথাগুলো বলছি এখান থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন, এবং আশা করব এই প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষা টিকে যাবেন। চলুন আমরা আলোচনা করি আজকে আমাদের বাংলা বিষয়টি নিয়ে। বন্ধুরা, আমরা জানি প্রাইমারি পরীক্ষাতে সাধারণত এখন পর্যন্ত 80টি এমসিকিউ কোশ্চেন থাকে। সেখানে আমাদের বাংলা বিষয় থেকে এখন পর্যন্ত বিগত সালের প্রশ্ন থেকে যেটি দেখা গিয়েছে যে 18, 19 অথবা 20টি কোশ্চেন করা হয়ে থাকে, কখনো কখনো 18টি বা কখনো 19টি বা কখনো 20টি এরকম। তো বন্ধুরা, এখানে 2টি পার্ট আছে, একটি হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ এবং আরেকটি হচ্ছে সাহিত্য অংশ। তো 19 আমরা দেখেছি যে 2019 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে এক্সাম টেকার ছিল বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা এই প্রশ্নটি করেছিল। সেই ক্ষেত্রে তারা ব্যাকরণ অংশে আমি দেখেছি যে ব্যাকরণ অংশে কোনো সেটে তারা 18টি, কোনো সেটে 19টি কোশ্চেন রেখেছেন। অর্থাৎ সাহিত্যের দেখা যাচ্ছে অনলি 1 থেকে 2টি প্রশ্ন তারা করেছেন সাহিত্য থেকে। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা বুঝতেই পারছি এই বছর কে প্রশ্ন করবে এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে যতদূর জানি বুয়েট করতে পারে। তবে যারা এক্সাম টেকার হোক বা যারাই প্রশ্ন করে থাকুক, সেই ক্ষেত্রে আমরা ব্যাকরণ অংশটি বেশি গুরুত্ব দিব এবং সাহিত্য অংশ দুটাই পড়বো। অর্থাৎ পরিপূর্ণ প্রিপারেশনের জন্য আপনাকে 2 অংশ থেকে পড়াশোনা করতে হবে। তো বন্ধুরা, আমরা একটু সাহিত্যের অর্থাৎ ব্যাকরণ অংশ আলোচনা করার জন্য দেখে নেই যে বাংলা ব্যাকরণে কী কী সিলেবাস রয়েছে। আমরা বাংলা ব্যাকরণে আমরা জানি যে ধ্বনি, বর্ণ রয়েছে, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, কারক, বিভক্তি, সমাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিঙ্গ, বচন, পদচিত, নির্দেশক, অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ, বাক্য, শব্দের মধ্যে শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো রয়েছে। পদ, প্রকরণ, বাচ্য, উক্তি, বিরামচিহ্ন, ক্রিয়ার কাল, প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্য সংকোচন, বাগধারা, পরিভাষা। অর্থাৎ বন্ধুরা, এখানে শুধু এটি প্রাইমারির জন্য সিলেবাস না, যে কোনো পরীক্ষারই একটি সিলেবাস এখানে আমি দিয়েছি। তবে বন্ধুরা, প্রাইমারিতে আমি যে বিষয়টি দেখেছি
যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো সেটি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, প্রথমে আমরা দেখেছি যে আমরা শুরুর দিকে আসি, আমি দেখেছি সন্ধি থেকে প্রশ্ন করা হয় প্রতি বছর, অর্থাৎ প্রতি বছরে আমরা দেখব যে সন্ধি থেকে 1 থেকে 2টি কোশ্চেন হয়ে থাকে। এরপর আমরা দেখেছি সমাজ থেকে করা হয়, কারক ও বিভক্তি থেকে প্রশ্ন করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে বন্ধুরা শব্দ থেকে প্রশ্ন করা হয়। আমরা জানি যে শব্দের এখানে শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে, অর্থাৎ শব্দের মধ্যে শব্দের শ্রেণী বিভাগ, যেখানে সমার্থক শব্দের বিপরীত শব্দ, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন করা হয়ে থাকে। এরপরে আমরা দেখেছি বিরাম চিহ্ন থেকে প্রশ্ন করা হয়। বিরাম চিহ্ন আমরা জানি জ্যোতিষ বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। এরপরে আমরা দেখেছি বন্ধুরা প্রয়োগ অপপ্রয়োগ, অর্থাৎ বানান শুদ্ধি ও বাক্য শুদ্ধি, এখান থেকে কোশ্চেন করা হয়ে থাকে প্রতি বছর। এরপর আমরা দেখেছি বাক্য সংকোচন, বাগধারা। এরপরে আমরা দেখেছি যে টপিকসটি সেটি হচ্ছে পরিভাষা থাকে, পরিভাষা অনেক সময় নাও থাকতে পারে বা অনেক সময় এসেছে, আমরা দেখেছি পরিভাষা। এরপরে সবচেয়ে টপিকস যেটি আমি বলেছি সেটি হচ্ছে এই লিঙ্গ, এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে, লিঙ্গ বচন এগুলো প্রশ্ন করা হয়ে থাকে, দ্বিরুক্ত শব্দ এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো বন্ধুরা আমরা দেখলাম যে সব টপিকস আপনাকে পড়তে হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কোনো টপিকসই বাদ দেওয়ার সুযোগ নেই, তবে বেশি গুরুত্ব দেবেন। আমি যেই কথাগুলো বলেছি, যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি, এগুলোতে আপনারা বেশি গুরুত্ব দেবেন, তাহলে আশা করি আপনারা বাংলা ব্যাকরণ অংশে ভালো করবেন। তো বন্ধুরা এখন আমরা আসি সাহিত্য অংশে। সাহিত্য অংশের মধ্যে আমরা প্রথমে যেটি গুরুত্ব দিব, বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এখান থেকে প্রশ্ন এসে থাকে। এরপর আসে কবি সাহিত্যিকদের ছদ্মনাম, প্রকৃত নাম এবং উপাধি। এরপর আসে সাহিত্যকর্ম সৃষ্ট চরিত্র। আমরা জানি যে কোনো গল্প উপন্যাসে একটি চরিত্রতে বলা হয় এটি কোন গল্পের বা কোন উপন্যাসের চরিত্র। এরপর সে বিখ্যাত পত্রিকা আসে, একটি পত্রিকা বলা হয় যে সমকাল পত্রিকার সম্পাদককে, অথবা বলা হয় যে সবুজপত্র কত সালে প্রকাশিত হয় পত্রিকা, এরকম বলা হয়ে থাকে। এরপর রয়েছে বিখ্যাত উক্তি। উক্তির মধ্যে আমরা জানি বিভিন্ন পরীক্ষা আসে, যেমন বাংলা সাহিত্যে একটি বিখ্যাত উক্তি হচ্ছে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের একটি চরিত্র। এরকম বন্ধুরা বিভিন্ন উক্তি তুলে দেওয়া হয়ে থাকে এবং বলা হয় এটি কোন লেখকের বা কোন উপন্যাসের, এরকম। তো বন্ধুরা সাহিত্যের আমরা যুগ বিভাগ সম্পর্কে জানি যে প্রাচীন যুগ, এই মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ মধ্যযুগের সিলেবাস খুবই কম। আমরা আধুনিক যুগে পড়াশোনা করতে গেলে আমরা দেখব যদি প্রাইমারি পরীক্ষা সব লেখক আপনাদের পড়ার দরকার নেই, এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ লেখকগুলো পড়বেন। অর্থাৎ আপনারা দেখবেন আমরা যে নবম দশম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে অথবা উচ্চ মাধ্যমিকে যে বিষয়গুলো পড়াশোনা করছি, অর্থাৎ যে লেখকের আমরা সাহিত্যকর্ম পড়েছি, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে রয়েছে মীর মোশাররফ হোসেন, জীবনানন্দ দাশ, কবি জসিমউদ্দিন, এরকম আমরা রিনাউন্ড কিছু লেখক সম্পর্কে জানব। তো বন্ধুরা আশা করি আপনারা এভাবে প্রিপারেশান নেবেন, এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন যে শুধু প্রিপারেশান নিলেই হবে না। আমি আগেও বলেছি যে আপনারা টপিকস ধরে ধরে পড়বেন, এবং সাথে নিচে যে বিগত সালের প্রশ্ন আছে সেখান থেকে এমসিকিউ 4টি কোশ্চেন থাকে, এখান থেকে আপনারা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবেন। এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস না করলে আপনি যতই ভিতরে পড়ুন, আপনার পড়াটা আপনি কখনোই ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা রাখি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন, এবং আমার এই ভিডিও থেকে যে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এই প্রত্যাশা এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।